বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতি মুহূর্তের সমীকরণ সাধারণ মানুষের কল্পনাকেও হার মানিয়ে দিচ্ছে। আমরা আজ এমন এক অদ্ভুত ও অকল্পনীয় অধ্যায় পার করছি যেখানে রাজনীতির কোনো সুনির্দিষ্ট ব্যাকরণ কাজ করছে না। যে রাজপথ কয়েক মাস আগেও স্লোগানে উত্তাল ছিল, আজ সেখানে এক রহস্যময় নীরবতা, আর ক্ষমতার অলিন্দে চলছে নতুন নতুন পাশা খেলা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন কিছু সমীকরণ উন্মোচন করব যা শুনলে মনে হবে বাংলাদেশের শেষ কথা বলে আসলেই কিছু নেই। রাজনীতির ময়দানে আজ যারা চরম শত্রু, কাল তারা পরম বন্ধু, আর যারা আজ ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন, কাল তারাই হয়তো কাঠগড়ায় দাঁড়াতে পারেন। এই গোলকধাঁধার প্রতিটি স্তর আজ আমরা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। শুরুতেই আলোচনার কেন্দ্রে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ সরাসরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার অভিযোগের ধরন অত্যন্ত গুরুতর। তিনি দাবি করেছেন যে ডক্টর ইউনুসের শাসনামলে নেওয়া অনেক সিদ্ধান্তই ছিল সংবিধান বহির্ভূত এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের চপেটাঘাত। মহসিন রশিদের মতে, সরকার যদি এই বিষয়ে ব্যবস্থা না নেয় তবে তিনি নিজেই বাদী হয়ে আইনি লড়াই শুরু করবেন। শুধু মহসিন রশিদ একাই নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও ডক্টর ইউনুস ও তার নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে 4টি সুনির্দিষ্ট এবং গুরুতর অপরাধের অভিযোগ এনেছেন। এই অভিযোগগুলোর আইনি ভিত্তি নিয়ে এখন আদালত পাড়ায় বেশ জোরে সোরে বিতর্ক চলছে। অভিযোগ তোলা হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার রাষ্ট্রপতির সাংবিধানিক প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিশেষ করে সংবিধানের 145-এর ক অনুচ্ছেদের বিষয়টি বারবার সামনে আসছে। আইনবিদদের একাংশ বলছেন, প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস 15 থেকে 20 বার বিদেশ সফর করলেও একবারও নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করে কোনো আনুষ্ঠানিক রিপোর্ট পেশ করেননি। সংবিধানের এই ধারাটি লঙ্ঘনের দায়ে এমনকি মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির কথাও এখন আইনি আলোচনায় উঠে আসছে। সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, এটি কি নিছকই আইনি ভুল, নাকি এর পেছনে কাজ করছে সুগভীর কোনো রাজনৈতিক প্রতিহিংসা? যারা জুলাইয়ের বিপ্লবে ডক্টর ইউনুসকে দেশের হাল ধরার জন্য বসিয়েছিলেন, তাদের অনেকেই আজ তার এই পরিণতি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছেন। দৃশ্যপট এবার একটু পরিবর্তন করে বঙ্গভবনের দিকে তাকানো যাক। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একের পর এক সাক্ষাৎকার রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড় তুলেছে। তার বক্তব্যগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তবে সেখানে এক অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স দেখতে পাব। তিনি তার সাম্প্রতিক আলাপগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস, জামায়াতে ইসলামী এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রধান কুশীলবদের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করছেন। কিন্তু ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের ক্ষেত্রে। রাষ্ট্রপতি চুপ্পু এখন প্রকাশ্যেই তারেক রহমানের গুণকীর্তন করছেন। তিনি বলছেন, তারেক রহমান একজন অত্যন্ত ভালো মানুষ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান। এমনকি তিনি 2028 সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে বহাল থাকার জন্য তারেক রহমানের আশীর্বাদ কামনা করছেন। রাজনীতির ময়দানে এখন সবচেয়ে চমকপ্রদ দৃশ্য হল তারেক রহমান এবং রাষ্ট্রপতি চুপ্পুর একসাথে হাসাহাসি ও ফুল আদান প্রদানের ছবিগুলো। তারা এখন একে অপরের সাথে এমনভাবে মিশছেন যেন তারা দীর্ঘদিনের পরম আত্মীয়। এই দৃশ্য দেখে জুলাইয়ের বিপ্লবে যারা নিজেদের রক্ত দিয়েছেন, সেই ছাত্র জনতা আজ চরমভাবে হতাশ ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রাজনীতির নির্মম পরিহাস দেখুন। যারা নিজেদের জীবন বাজি রেখে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে 17 বছর পর লন্ডন থেকে বীরের বেশে দেশে ফেরার সুযোগ করে দিল, তারা আজ ভিলেনে পরিণত হয়েছেন। অথচ যেই আওয়ামী লীগ সরকার তারেক রহমানের মাকে কারাবন্দী রেখেছিল এবং তাকে দেশ ছাড়া করে রেখেছিল, সেই সরকারেরই মনোনীত রাষ্ট্রপতি আজ হয়ে উঠেছেন বিএনপির সবচেয়ে কাছের মানুষ। বঙ্গভবনকে অকার্যকর করার যে অভিযোগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে উঠেছে, তা রাষ্ট্রপতি চুপ্পু নিজেই স্বীকার করেছেন। তার দাবি, তাকে কার্যত একঘরে করে রাখা হয়েছিল এবং এমনকি বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তার ছবি পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছিল।
তিনি আরও দাবি করেছেন যে তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর একটি গোপন ষড়যন্ত্র হয়েছিল, যা তিনি অত্যন্ত সাহসিকতার সাথে রুখে দিয়েছেন। এখন প্রশ্ন ওঠে, কেন বিএনপি এবং তারেক রহমান শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন কট্টর আওয়ামী লীগারের পক্ষে ঢাল হয়ে দাঁড়াল? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা দেশে কোনো সাংবিধানিক শূন্যতা চায় না। তাদের যুক্তি অনুযায়ী যদি সংসদ না থাকে এবং স্পিকার পদত্যাগ করেন, তবে রাষ্ট্রপতিকেও সরিয়ে দিলে দেশে একটি আইনি হাহাকার তৈরি হতো, যার সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি ক্ষমতা দখল করতে পারত। এই সংবিধান রক্ষার দোহাই দিয়েই বিএনপি আজ রাষ্ট্রপতি চুপ্পুর সাথে একীভূত হয়েছে। তারেক রহমানের এই কৌশলী অবস্থানের কারণেই মূলত রাষ্ট্রপতি এখন বঙ্গভবনে টিকে আছেন এবং তিনি মনে করছেন তার পদত্যাগ করার আর কোনো প্রয়োজন নেই। যেহেতু দেশে এখন নির্বাচিত সরকার রয়েছে এবং বিএনপি ক্ষমতায় বসেছে, তাই রাষ্ট্রপতির সাথে এই দলের নতুন রাজনৈতিক মধুচন্দ্রিমা আগামী দিনের রাজনীতিকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে যে এখানে স্থায়ী কোনো আদর্শ বা শত্রুমিত্র বলে কিছু নেই। এখানে কেবল স্থায়ী হল ক্ষমতা আর ব্যক্তিগত স্বার্থ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মহান আকাঙ্ক্ষাগুলো কি তাহলে এই রাজনৈতিক দাবার চালের নিচে চাপা পড়ে যাবে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং তারেক চুপ্পু জুটির এই নতুন সমীকরণ বাংলাদেশকে কোনো খাদের কিনারে নিয়ে যায় কিনা, সেটি এখন সচেতন নাগরিক সমাজের চিন্তার বিষয়। বিপ্লবের কারিগর যখন কোণঠাসা হন আর বিপ্লব যাদের বিরুদ্ধে ছিল তারা যখন ক্ষমতার নতুন সমীকরণে অংশীদার হন, তখন সাধারণ মানুষের মনে এক বিশাল ক্ষোভের জন্ম নেয়। পরিবর্তনের যে নেশায় তরুণেরা রাজপথে রক্ত ঢেলেছিল, সেই পরিবর্তন কি কেবল ক্ষমতার চেয়ার পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে যাবে? দর্শক, আপনারা এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছেন? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে বিএনপির এই আপোষ কি জুলাইয়ের শহীদদের রক্তের প্রতি সুবিচার করছে, নাকি এটি এক ধরনের রাজনৈতিক প্রতারণা? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির পর্দার আড়ালের খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি মেগা এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সাহসী এবং নিরপেক্ষ সাংবাদিকতার সাথে থাকতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।